আচ্ছা দেখ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আগের দিন আমরা করেছিলাম হচ্ছে ওয়াটারফল মডেল, তাই তো? আজকে করব ইটারেটিভ ওয়াটারফল মডেল। দেখ, আগে আমি মডেলটা একবার বানিয়ে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। দেখ, এইটা হচ্ছে আমাদের ইটারেটিভ ওয়াটারফল মডেল। দেখ, আমরা আগের দিন ওয়াটারফল মডেলটা পড়েছি, তো আরেকবার আমি একটু ছোটো করে বলে দিচ্ছি পুরো জিনিসটাই। দেখ, ওয়াটারফল মডেলের ক্ষেত্রে আমাদের যেমন ধর ছিল মডেলটা, ঠিক সেই রকমই ইটারেটিভ মডেলে কিছু সামান্য একটু ডিফারেন্স করা হয়েছে। এবার সেটা কি, মানে ধর আমরা ওয়াটারফল মডেলের ক্ষেত্রে কী করতাম, প্রথমে করতাম ধর ফিজিবিলিটি স্টাডি, তাই না? ফিজিবিলিটি স্টাডিতে আমরা কী করি, ফিজিবিলিটি স্টাডিতে আমরা চেক করি যে আমাদের যে সফটওয়্যারটা আমি বানাতে চাইছি বা যে প্রজেক্টটা আমি পেয়েছি সেটা আমি নেব কি নেব না, তাই না? যে প্রজেক্টটা আমার জন্য কতটা প্রফিটের হবে সেটা আমাকে চেক করতে হবে। সেটা চেক করাটা হচ্ছে আমার ফিজিবল হচ্ছে কি না আমার জন্য সেই প্রজেক্টটা নেওয়া, তার উপর ডিপেন্ড করছে আমার ফিজিবিলিটি স্টাডিটা। তো সেই ফিজিবিলিটি স্টাডিতে আমরা শুধুমাত্র সেটুকুই শিখি বা সেটুকুই আমরা ক্যালকুলেট করি যে ধর আমাকে যে কস্টটা দিচ্ছে, যে সেই কস্টটা আমার কাছে ঠিকঠাক লাগছে কি না, বা আমার কাছে সেই কস্টের জন্য ধর পুরো কাজটা করে কিছুটা প্রফিট হবে, তবেই তো আমি সেই কাজটা নেব। তো সেই কস্টের দিকটা আমার নিয়ে আমাকে ভাবতে হবে। তারপরে ধর রিসোর্সেস আমার কাছে আছে কি না প্রপার, সেটাকে নিয়ে আমাকে ভাবতে হয় যে আমি ধর যে কাজটা করতে দিচ্ছি বা যে সফটওয়্যারটা বানাতে চাইছি, সেই সফটওয়্যারটার জন্য যে আমার রিসোর্সেস লাগবে সেই প্রপার রিসোর্সেস আমার কাছে রয়েছে কি না, বা নতুন রিসোর্স নিতে হবে কি না, তাহলে সেটা নিয়ে ভাবতে হবে। তো এইরকম অনেক এই প্যারামিটার্সগুলোকে নিয়ে আমাকে ভাবতে হয় যে এই স্টাডিটা করতে হয় যে আমাকে, যে আমি পারছি কি না এই প্রজেক্টটা করতে। সেটা করার জন্য ধর আমি এরকম কস্টিংটা চেক করলাম, তারপর রিসোর্সগুলো চেক করলাম, আর সবথেকে বড় ব্যাপার যেটা ছিল যে টাইম, যে আমাকে কতটা টাইম পিরিয়ড দিচ্ছে। যে ধর কাস্টমারের তো একটা চাহিদা থাকে যে এই টাইম পিরিয়ডের মধ্যে আমাকে এটা করে দিতে হবে, সফটওয়্যারটা বানিয়ে দিতে হবে। তো সেই টাইমটা আমার কাছে ফিজিবল হচ্ছে কি না। যে ধর আমি প্রজেক্টটা বানাতে গিয়ে দেখছি যে আমি 3 মাসে পেরে উঠছি না, বা হয়তো মনে হচ্ছে এস্টিমেট করে যে হয়তো পেরে উঠবো না 3 মাস টাইম দিলে, 4 মাস টাইম দিলে, তাহলে আমি নিশ্চয়ই সেই প্রজেক্টটা নিতে পারবো না। তো সেই সব জিনিসগুলো ছোটোখাটো এই যে প্যারামিটার্সগুলো থাকছে, মেন 3টে প্যারামিটার, রিসোর্স, টাইম আর কস্ট, এই 3টে প্যারামিটার যেই চেকিংটা করবো আমি, যেই একটা এস্টিমেশন প্ল্যান করব, এই প্ল্যানটাই করা হয় ফিজিবিলিটি স্টাডিতে। তাহলে ফিজিবিলিটি স্টাডিতে আমি যখন প্ল্যানটা করে নিই, তার মানে হচ্ছে ধর আমি প্রজেক্টটা নিচ্ছি বা নিচ্ছি না। তো
তো যদি নেব তবেই আমি পরের স্টেপে যাব, না নিলে তো ছেড়েই দে, স্টেপের কোনো গল্প নেই। তাহলে ধর তা ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা যখন পরের স্টেপে যাচ্ছি তার মানে অবশ্যই আমি প্রজেক্টটা করছি, তাই জন্যে। এবার দেখ পরের স্টেপ হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশন। আমি সবই ওয়াটারফল মডেলের ক্লাসটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে বলেছি, আজকে জাস্ট একটু ছোটো করে রিপিট করে দিচ্ছি, কারণ মনে না থাকলে আগে ওয়াটারফল মডেলটা পড়ে নিয়ে তারপর এটা পড়িস। তাও আমি ছোটো করে রিপিট করে দিচ্ছি পুরো জিনিসটাই। আচ্ছা, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস আর স্পেসিফিকেশানে আমি কী জানি, আমি কী করি, প্রথমে হচ্ছে ধর আমার যখন আমি ভেবে নিলাম যে আমি প্রজেক্টটা করব, এবার তো আমাকে প্রজেক্টটা করার জন্য রিকোয়ারমেন্ট নিতে হবে আমার কাস্টমারের কাছ থেকে। তো প্রথমে কী করা হয়, কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করা হয়, যে কী কী রিকোয়ারমেন্ট আছে ওর, কেমনভাবে বানাতে হবে, কীভাবে চায়, সেই সম্পূর্ণ ডিটেলসটা আমি আগে নিয়ে নিই কাস্টমারের কাছ থেকে। তারপর সেটাকে অ্যানালিসিস করা হয়। অ্যানালিসিস কেন করা হয়, যে দেখার জন্য যে কোনো ইনকমপ্লিট কিছু দেয়নি তো। কারণ ধর যখন আমি কাজ করব তখন তো আমি রোজ রোজ কাস্টমারকে ফোন করে বলতে পারবো না যে আমার এটা নেই, ওটা নেই, সেটা নেই। তো সেটা আমাকে আগে থেকে অ্যাসিওর হতে হবে যে আমি যেন সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছি আর সব কিছু ক্লিয়ার আছে আমার কাছে, যে কোনো রিকোয়ারমেন্ট আর কি। তো সেই জিনিসটাকে আমাকে আগে থেকে অ্যানালিসিস করে দেখে নিতে হয়। তো দেখে নেওয়া হলো, অ্যানালিসিস করা হলো, তারপরে হচ্ছে স্পেসিফিকেশান। স্পেসিফিকেশান বলতে একটা বলতে পারিস কাইন্ড অফ কন্ট্র্যাক্ট হয় কাস্টমার আর ডেভেলপারের মধ্যে, যেটাকে আমরা বলি সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশান। একটা ডকুমেন্ট হয়, অ্যাকচুয়ালি SRS ডকুমেন্ট বলা হয় সেটাকে। সেগুলো ডকুমেন্ট তৈরি করা হয় যেখানে অ্যাকচুয়ালি একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয়, কাস্টমার জানে যে এই জিনিসগুলো আমি বানাতে দিয়েছি আর ডেভেলপার জানে এই জিনিসগুলো আমি বানাতে চলেছি। তো সেরকম একটা জিনিস, একটা এগ্রিমেন্ট দুজনের ভিতরে। আচ্ছা, এরপরের স্টেপ হচ্ছে ডিজাইন। ডিজাইন স্টেপ বলতে গেলে ডিজাইন স্টেপটা অ্যাকচুয়ালি কিছুই না, মানে ধর কোডিং করার আগে, মানে প্রোগ্রামিং শুরু করার আগে আমি কি করি, একটা একটা ভিউ তৈরি করি, মানে একটা পিক্টোরিয়াল ভিউ বানাই যে আমার কী কী লাগছে, সেই লাগছে দিয়ে আমি আমার প্রজেক্টটা আমি তৈরি করতে চাই, সেই প্রজেক্টটা দেখতে কেমন হবে সেটারই একটা অ্যানালিসিস করা একটা ছবির মধ্যে দিয়ে, বা কিছু পয়েন্টস নিয়ে। যেমন আমরা ধর সিতে সেই ফ্লো চার্ট করতাম, যে প্রোগ্রামটা যদি ফ্লো চার্ট করে বোঝানো যায় সেটা অনেকটা বুঝতে সুবিধা হয়, যে কোনো কাউকে বুঝিয়ে দেওয়া যাবে, যে একটা স্টেপ বাই স্টেপ দেখানো যাবে। ঠিক কানেকটা ওরকমই, ফ্লো চার্ট নয় এখানে ব্যাপারটা একটু ডিফারেন্ট, যেটাকে আমরা ডেটা ফ্লো ডায়াগ্রাম বলি, সেটা আমরা শিখবো খুব ভালো করে ডিটেলে। আপাতত জাস্ট জান যে একটা ডেটা ফ্লো হচ্ছে, এরকম ফ্লো চার্টের মতো দেখতে হয় খানিকটা, সেরকম ডেটা ফ্লো হচ্ছে, সেই জিনিসটাকে আমি দেখাতে চাই ডিজাইনের মাধ্যমে, যে কী হবে সেই জিনিসটাকে একটা ছবির মতো দেখানো আর কি, সেটাই হচ্ছে ডিজাইন করি আমরা এখানে। আচ্ছা, তারপরে স্টেপ হচ্ছে ডিজাইনের পরে করি আমরা কোডিং। অবভিয়াসলি কোডিং করতে হবে, প্রোগ্রামিং করলাম। এবার প্রোগ্রামিং করার পরে থাকে আমার কি, অ্যান্ড তারপরে হচ্ছে ইউনিট টেস্টিং করতে হয়। এবার ইউনিট টেস্টিংয়ে কী করি আমরা, ইউনিট টেস্টিংয়ে ধর পুরো কোডটা, ধর এটা যেহেতু অনেক বড় সফটওয়্যার, সেটা 10,000, 20,000, 30,000 লাইনের হতে পারে। তো সেটা যদি তুই একসাথে একবার টেস্ট করতে চাস, তার মধ্যে হয়তো প্রচুর এরর আসবে, আর সেই এররগুলো খুঁজে পাওয়াটা আর সেগুলোকে আবার রেকটিফাই করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তাই জন্য করা হয় কি, ইউনিট টেস্ট করা হয়। ইউনিট টেস্ট ব্যাপারটা কি, ধর পুরো ওই 20,000 কি 25,000 লাইনকে ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করে নেওয়া হয়, মানে ধর 20 লাইন দিয়ে কি 30টা লাইন দিয়ে ছোটো ছোটো ইউনিট বানানো হয়। এবার ধর 20টা লাইন দিয়ে তুই একটা ইউনিট বানালি, এরকম ধর 20,000টা লাইনকে তুই ছোটো ছোটো 20টা লাইন করে ভাগ করে নিয়ে অনেকগুলো ইউনিট বানিয়ে ফেললি। তো এই যে ইউনিটগুলো, এবার ধর আমি একটা করে ইউনিট টেস্ট করছি, তাহলে ভেবে দেখ তুই 20,000 লাইন একবারে টেস্ট করলে তোর এরর ডিটেক্ট করাটাই কত একটা কঠিন ব্যাপার। সেখানে তুই 20টা লাইনকে টেস্ট করিস বা রান করিস, তাহলে সেখানে যদি কোনো এরর আসে, সেখানে এররটা রিজলভ করাটা অনেক ইজি হয়ে যায়, সেই ইউনিট টেস্ট করা। সেইভাবে তাহলে আমরা কী করতে পারি, প্রত্যেকটা ইউনিটকে আমরা আলাদা আলাদা করে টেস্ট করি, এটাকেই বলা হয় ইউনিট টেস্টিং। আচ্ছা, ইউনিট টেস্টিংয়ের পরে আমরা কী করি, ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং। এবার ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে ওই যে ইউনিটগুলো আমি বানালাম, দেখ ইউনিট করে করে তো আমি রেখে দিতে পারবো না, ফাইনালি তো আমাকে সবটা একসাথেই চালাতে হবে, তাই তো। তাহলে ইউনিট টেস্টিং করার পরে আমাকে সবগুলোকে ইন্টিগ্রেট করতে হবে, একটা পুরো সিস্টেম বানাতে হবে বা সফটওয়্যার বানাতে হবে। তো আবার যদি আমি ওই অতগুলো ইউনিট, 10,000টা ইউনিট যদি আমি ঝট করে জুড়ে দিই, তাহলেও আবার কী হতে পারে, আবার এরর আসতে পারে, সেগুলোকেও আবার ডিটেক্ট করা অসুবিধা হতে পারে। কারণ
তুই ভাব কতগুলো 10,000টা ইউনিট তুই একসাথে জুড়েছিস, সেটা কোথায় জুড়েছিস বলে, কোথায় কানেকশানের প্রবলেম আসছে, কোথায় জোড়ার জন্য ধর তোর ঠিকঠাক প্রবলেম, এই যে ধর কোনো এক্সেপশন অ্যারাইজ করছে কিনা, মানে যে কোনো কিছু হতে পারে এরকম, সেটা খুঁজে পাওয়াটা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। তাই জন্য আমরা কী করব, ইন্টিগ্রেশনটা একটু অন্যভাবে করব। কেমনভাবে করব, আমরা প্রত্যেকটা ইউনিট একবার একবার করে জুড়বো। মানে ধর প্রথমে ইউনিট 1 ইউনিট 2কে জুড়লাম, মানে ইন্টিগ্রেট করলাম, টেস্ট করলাম, দেখলাম কোনো এরর আছে কি না, না থাকলে খুব ভালো, থাকলে সেটাকে রিজলভ করলাম। এবার ওই পুরোটার সঙ্গে আবার ইউনিট 3কে জুড়লাম, তারপর সেটাকে টেস্ট করলাম, তারপর সেটাকে টেস্ট করে যদি এরর এলো তাহলে সেটাকে রিজলভ করলাম। এবার তার সঙ্গে আবার ইউনিট 4 সেটাকে টেস্ট করব, আবার তার সাথে ইউনিট 5 আবার সেটা টেস্ট হবে, আবার 6 জুড়বো, আবার টেস্ট করবো, আবার 7 জুড়বো, আবার টেস্ট করব। মানে এইভাবে কী করব, আমি ওই এক একটা করে মানে একটা সেগমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, ওই সেগমেন্টের সঙ্গে একটা করে ইউনিট জুড়বো আর টেস্ট করব। তাহলে কি হবে, আমি খুব ভালোভাবে জানি যে আগের পুরো সেগমেন্টটাতে কোনো এরর নেই, যেই আমি ইউনিটটা জুড়েছি তাহলে এরর এসছে। তার মানে আমার পক্ষে ডিটেক্ট করাও খুব ইজি হয়ে যাবে যে এররটা, মানে ধর অ্যাজিউম করাটা ইজি হবে যে এররটা ঠিক কোথায় আসতে পারে। কারণ ওই ইউনিটটা জোড়ার আগে ধর কোনো এরর ছিল না, বা সেটাকে তুই রিজলভ করে ফেলেছিলিস, তাহলে পরে যখন আমি ইউনিটটা জুড়েছি তো সেখানেই আমার এরর। তাহলে এইভাবে যদি আমরা অ্যাড করতে থাকি তাহলে অনেক ইজিলি এররগুলোকে সলভ করে দেওয়া সম্ভব আর কি, আর টেস্টিংটাও অনেক ইজি হয়ে যায় পুরোটা একবার টেস্ট করার থেকে। তাহলে এইভাবে আমি ইন্টিগ্রেশনটা করে নিলাম। এবার ফাইনালি আমার পুরো সফটওয়্যারটা তৈরি হয়ে গেল। এবার যখন আমার সফটওয়্যার তৈরি হলো তখন তো সেটাকে আমাকে টেস্ট পুরোটা করতেই হবে একসাথে। তখন আমরা কি করব, পুরো সফটওয়্যারটাকে একসাথে টেস্ট করব। এবার পুরো সফটওয়্যারটাকে টেস্ট করার আমার 3 রকম পদ্ধতি আছে, যেটাকে আমরা বেসিক্যালি সিস্টেম টেস্টিং বলি। বাট এই সিস্টেম টেস্টিং 3 রকমের হয়, একটাকে বলা হয় আলফা টেস্টিং, একটাকে বলা হয় বিটা টেস্টিং, একটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আচ্ছা, আলফা টেস্টিং কি? আলফা টেস্টিং হলো ধর আমি যখন আমার ডেভেলপার যারা ধর সফটওয়্যারটা বানিয়েছে সেই ডেভেলপাররা যখন টেস্ট করছে সেটাকে বলা হয় আলফা টেস্টিং। আর ধর বিটা টেস্টিং কোনটাকে বলছি, তাহলে বিটা টেস্টিং হচ্ছে ধর আমার কিছু ফ্রেন্ডলি কাস্টমার্স আছে, মানে ধর আমি যখন একটা কাজ করছি, ধর আমার নিশ্চয়ই একটা কাস্টমার নয়, আরও বেশ কিছু কাস্টমার্স আছে যাদের সাথে হয়তো ধর আমি অনেক দিন ধরে কাজ করছি, তারা কাইন্ড অফ আমার কাছে ফ্রেন্ডলি হয়ে গেছে। তো আমি কি করি, তাদেরকে সফটওয়্যারটা বানিয়ে দিয়ে দেওয়া হয়, বলা হয় যে তোমরা একবার নিজের মতো করে টেস্ট করে দেখো যে সফটওয়্যারটা কেমন করে চলছে। তো সেই টেস্টিংটাকে বলা হয়, যেটা ফ্রেন্ডলি কাস্টমাররা করছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় বিটা টেস্টিং। আর ফাইনাল সেটা হচ্ছে আমার যে কাস্টমার তাকে দেবো যখন, সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং, কারণ সে তো নিয়ে একবার টেস্ট করবে এই জিনিসটাকে, তো সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তাহলে এই 3 রকমভাবে আমি টেস্টিং করি। তারপরে হয় হচ্ছে মেনটেনেন্স ব্যাপারটা হচ্ছে যে ধর আমি কোনো একটা সফটওয়্যার বানিয়েছি, তাই তো, তাহলে সেই সফটওয়্যারটা বানিয়েছি তো পুরোপুরি আমি বা আমার ডেভেলপাররা, তো তার মানে সেটার খুঁটিনাটি বল বা সেটা নিয়ে কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করা, সেগুলো সম্পূর্ণ দায়িত্বটাও সেই কোম্পানির কাছেই যায় যে কিনা সেটা তৈরি করেছে, কারণ সেটা তাদের কাছেই ইজি, কারণ তারা জিনিসটা তৈরি করেছে। তাই জন্য কোনো সফটওয়্যারের ক্ষেত্রেই তাদের মেনটেনেন্সটা, সেটা 3 বছর হোক 5 বছরের জন্য হোক, সেই মেনটেনেন্সটাও সেই কোম্পানির কাছেই থাকে। যে ধর কোনো সময় চলতে চলতে কোনো একটা ইস্যু এলো, সেটা রিজলভ করতে হবে, বা কোনো কারণে চলছে না, কোনো একটা ফিচার কাজ করছে না, তখন সেইগুলোকে মেনটেনেন্স করা বা এনহ্যান্স করা, সেগুলোকে সাপোর্ট করা, সেইগুলো মেনটেনেন্সের মধ্যেই পড়ে। এবার দেখ এইটুকু তো ওয়াটারফলই ছিল। এবার দেখ আমি প্রত্যেকটা স্টেজ থেকে একটা করে এরকম একটা করে দেখ লাইন টেনেছি, যেটার থেকে আমি দেখ পিছন দিকে আবার চলে যেতে পারি, এমন অ্যারো দিয়েছি। এই অ্যারোগুলো তাহলে কি হচ্ছে, যে ধর আমি মেনটেনেন্স থেকে যদি আমি ধর আমার কোনো সময় মনে হলো কোনো একটা স্টেপে গিয়ে বা কোনো একটা স্টেটে গিয়ে যে আমার আগের স্টেটে কিছু একটা মিসিং আছে, যেমন ধর তোর কোডিং করতে এসে মনে হলো যে তোর ডিজাইনে তুই কিছু একটা মিস করেছিস, তো তখন কী করতে পারিস, তুই সহজেই কোডিং স্টেট থেকে আবার ডিজাইন স্টেটে চলে গেলি, গিয়ে সেইটাকে প্রবলেমটাকে সলভ করলি বা সেটাকে রিজলভ করলি, করে নিয়ে আবার তুই কোডিং স্টেটে চলে এলি। সেমভাবে তোর ধর ইন্টিগ্রেশন করছিলিস, তখন তোর মনে হলো যে ইউনিট টেস্টিংয়ের সময় এই একটা প্রবলেম হয়েছে বা ইউনিট টেস্টিংয়ের জন্য কিছু একটা ইস্যু চলছে, তাহলে তুই গেলি আবার ইউনিট টেস্টিংয়ে চলে গেলি, ফেরত যেতে পারলি, গিয়ে ইউনিট টেস্টিংয়ে গিয়ে আবার সেটাকে সলভ করলি, করে আবার চলে এলি কোথায়, এই সিস্টেম টেস্টিংয়ের ক্ষেত্রে। তাহলে ওয়াটারফলে যেটা ছিল, আমি যখন একবার একটা করে স্টেজ কমপ্লিট করছি, আমি কিন্তু আর ব্যাকে গিয়ে সেটাকে কিছু করতে পারতাম না, আমার একটা স্টেজ কমপ্লিট মানে কমপ্লিট। কিন্তু ইটারেটিভ ওয়াটারফল মডেলের ক্ষেত্রে তুই কী করতে পারছিস, তুই আগের স্টেপে যেতে পারছিস, গিয়ে সেই
কোনো ইস্যু বা প্রবলেমকে রিজলভ করতে পারছিস। এবার দেখ আমি কিন্তু এই যে লাইনটা, ইটারেটিভ যে লাইনগুলো বা অ্যারোসগুলো কিন্তু আমি রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অবধি দিয়েছি। এটা কিন্তু ফিজিবিলিটি স্টাডি অবধি যাবে না। কেন যাবে না? কারণ দেখ, এটা খুব ইজি ব্যাপার। কেন যাচ্ছে না? কারণ দেখ, যখন তুই এই স্টেটগুলোকে তুই বারবার করে ফিরে ফিরে আসতে পারছিস, বাট ফিজিবিলিটি স্টাডি কখন করছি? ফিজিবিলিটি স্টাডি করছি আমি প্রজেক্টটা নেবো কি নেবো না সেইটার জন্যে। তো তুই এতখানি কাজ করে ইন্টিগ্রেশন করার পর যদি তোর মনে হয় আমি ফিজিবিলিটি স্টাডিতে গিয়ে বলবো আমি প্রজেক্টটা নেবো না, সেটা নিশ্চয়ই সম্ভব নয়। তো সেই জন্য সেই অপশানটা এখানে রাখিই নি, কারণ ফিজিবিলিটি স্টাডিতে তুই ফিরতে পারিস না। তুই শুধুমাত্র এই কটা স্টেপের মধ্যে ফিরে ফিরে বারবার করে চেক করে দেখতে পারিস। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেল। আচ্ছা, এবার পড়ব হচ্ছে আমরা প্রোটোটাইপিং মডেল। দেখ, প্রোটোটাইপিং মডেল বলতে নাম শুনে যেটা বুঝতে পারছিস যে নিশ্চয়ই কোনো প্রোটোটাইপ বানিয়ে মডেলটা তৈরি করা হবে। দেখ, এখানে অ্যাকচুয়ালি কী করা হয় আগে আমি একটুখানি বলে নিই থিওরিতে, তারপরে দেখাচ্ছি মডেলটা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে। তাই প্রোটোটাইপিং মডেলের ক্ষেত্রে বেসিক্যালি করা হয় সেটা হচ্ছে, ধর আমি যখন সফটওয়্যারটা বানাচ্ছি, মানে ধর আমি তো অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করা হয়ে গেছে, আমি প্রজেক্টটা করতে চলেছি বা সফটওয়্যারটা বানাবো। তো সফটওয়্যারটা বানাবো আমি ধর কোন টাইপ দিয়ে বা কোন মডেল দিয়ে আমি বানাবো হচ্ছে ধর প্রোটোটাইপিং মডেল দিয়ে। প্রোটোটাইপিং মডেল মানে কীরকম? ধর যখন আমি ডেভেলপমেন্টটা করছি সেই সফটওয়্যারটা বানানোর, তখন সেই সফটওয়্যারটা বানানোর আগে আমি একটা প্রোটোটাইপ বানিয়ে কাস্টমারকে দেখাতে চাই। মানে ধর যদি আমি কোনো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে ধর যখন আমরা কোনো ফ্ল্যাট কিনতে যাই, তো ধর কোনো একটা বড় কমপ্লেক্সে কোনো একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তখন কি করা হয়, সেই ফ্ল্যাটের একটা মিনিয়েচার বানিয়ে রাখা হয়, সেটাকে প্রোটোটাইপ বলা হয়। মানে কীরকম বলতো, মানে ধর তোর একটা 4টে বিল্ডিং দিয়ে একটা পুরো কমপ্লেক্স তৈরি করবে, সেই 4টে বিল্ডিং বানিয়ে কী করে, একটা ছোটো মিনিয়েচার বানিয়ে রেখে দেয়। 4টে বিল্ডিং দেখতে তোর কেমন, বাইরে থেকে দেখতে কেমন লাগবে, যখন তুই ঢুকবি তোর রাস্তাগুলো কেমন দেখতে হবে, তুই ধর বিল্ডিংটা কতটা উঁচু হবে, তারপর বিল্ডিংয়ের কোন দিকে জানলা, কোন দিকে দরজা, কোথা দিয়ে সিঁড়ি, মানে এই ছোটো ছোটো জিনিসগুলো ওই তুই মিনিয়েচারটার মধ্যে কিন্তু পুরোটা দেখতে পারবি। দেখ, তোর বিল্ডিংগুলো তৈরি হয়নি, তুই কিনবি তবে বিল্ডিংটা তৈরি হবে, কিন্তু তোকে দেখিয়ে নেওয়া হচ্ছে যে তোমার বিল্ডিংটা যখন তৈরি করবে তখন বিল্ডিংটা দেখতে কিন্তু এরকম হবে, একদম সেম টু সেম যেরকম এটা তুমি ছোটো দেখতে পাচ্ছ সেটারই একটা বড় আকারে তুমি পাবে যখন আমরা ডেলিভারি করবো আর কি। কিন্তু এখন তুমি দেখে নাও যে জিনিসটা দেখতে এইরকম হবে। এখন ওটার ভিতরে তুমি ঢুকতে পারছো না, কোনো ভিতরে কিছুই তুমি দেখতে পাচ্ছ না, বাট বাইরে থেকে একটা দেখতে প্রোটোটাইপ দেওয়া হলো, যে এই প্রোটোটাইপটা দেখে বুঝে নাও যে তোমার জিনিসটা তুমি যেটা পাবে অ্যাজ আ ডেলিভারি, সেটা ডেলিভারিতে পরে কেমন দেখতে হবে। তো মানে ওই জিনিসটা যেটা তোকে দেখতে পাচ্ছি অ্যাজ আ মিনিয়েচার, ওটা হচ্ছে তোর একটা প্রোটোটাইপ দেখাচ্ছি আমি। কারণ আমি তো তোকে ফ্ল্যাটটা বানিয়ে দেখি তারপর বিক্রি করা সম্ভব না, তাই জন্য আমি তোকে আগে প্রোটোটাইপটা দেখিয়ে তারপর বিক্রি করছি আর কি। তাহলে এই কনসেপ্টটাকেই বলা হয় প্রোটোটাইপিং কনসেপ্ট, যে প্রোটোটাইপ আমি তোকে একটা দেখিয়ে নিলাম, তারপর তোর পুরোটা পছন্দ হলে তারপর তুই এটা বুক করলি বা তারপরে কিনতে রাজি হলি। তাহলে এই জিনিসটা দিয়েই এই সেম কনসেপ্টটা ইউজ করেই আমরা করবো হচ্ছে প্রোটোটাইপিং মডেলটা। তো প্রোটোটাইপিং মডেলের ক্ষেত্রে ডিফারেন্ট কী থাকছে? কিছুই ডিফারেন্ট না, একদম সেম কনসেপ্টে কী করা হচ্ছে যে আমরা ধর যে সফটওয়্যারটা বানাবো বা যে সফটওয়্যারের জন্য রিকোয়ারমেন্টগুলো দিয়েছে আমাকে কাস্টমার, সেই সফটওয়্যারটার জন্য আমি ওই সফটওয়্যারটারই একটা ছোটোখাটো একটা প্রোটোটাইপ বানিয়ে দেবো। মানে ধর আমার সফটওয়্যারের মধ্যে ধর 500-600 ফিচার্স আছে যেগুলো আমাকে কাস্টমার দিয়েছে, তো আমি ওইগুলো না নিয়ে কিছু কোর ফিচার্স নিয়ে, যে একদম যেগুলো না হলে আমি সফটওয়্যারটা বানাতে পারবো না, এরকম কিছু কোর ফিচার্স দিয়ে আমি কি করছি, আমার সফটওয়্যারের একটা ডেমো, মানে বলতে পারি সেটা ডামি বানিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি ওটা দিয়ে তুই তোকে ডেমো দেখাবো, যে কাস্টমারকে আমি দেখালাম যে দেখো তুমি আপাতত দেখো যে তুমি যেটা চাইছো তাতে কিন্তু সফটওয়্যার যেটা বানানো হবে সেটা কিন্তু এরকম বানানো হবে। হ্যাঁ, তার উপর হয়তো অনেক ডিটেলিং থাকবে, অনেক কিছু থাকবে, সেগুলো হয়তো পরের ব্যাপার, কিন্তু বেসিক্যালি সফটওয়্যারটা কিন্তু এরকমভাবেই কাজ করবে আর এইভাবেই চলবে। এবার এইটা করার সুবিধাটা কী দেখ,
এইটা করার প্রোটোটাইপিং মডেল ইউজ করার সবথেকে সুবিধা হচ্ছে যে কাস্টমার প্রথমেই, ধর কাস্টমার একটা 6 মাস টাইম দিয়েছে, 6 মাসের মধ্যে তোকে সেটা বানিয়ে দিতে হবে। এবার তুই ধর প্রথম 15 দিন কি খুব বেশি হলে 15-20 দিনের মধ্যেই তুই প্রোটোটাইপিং মডেলটা কাস্টমারকে দেখালি। তো দেখার পর দেখ কাস্টমার কিন্তু বুঝতে পারবে যে তার ওই জিনিসটা ঠিক মন মতো হলো কি না। এবার যদি সেটা 6 মাস পর হতো, যে 6 মাস পর কাস্টমার বলছে না আমার জিনিসটা পছন্দ হয়নি, তাহলে তাদের টাকা লস, তোর টাইম লস, সব কিছুতেই লস। কিন্তু প্রোটোটাইপিং মডেলের ক্ষেত্রে কী হচ্ছে, ধর ওই যে তুই 20 দিন মধ্যে কাস্টমারকে দেখিয়ে নিলি, আর তখনই ধর সে বলে দিল যে না আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমি ব্যাপারটাকে ডিফারেন্টভাবে বানাতে চাই, তাহলে কিন্তু তখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে যে সেই জিনিসটা পছন্দ হলো না। তারপর হয়তো আমাদেরকে সে নিজেই ডিফারেন্টভাবে এটা অ্যাপ্রোচ করতে পারে ওই প্রোটোটাইপটা দেখে। কি তাহলে আমার ওই 6 মাসের যে আমি কাজগুলো করেছিলাম সেই কাজটা নষ্ট হবে না, বা সেই টাইমটা নষ্ট হবে না, বা তার পিছনে যে কস্টটা লেগেছিলো সেটাও নষ্ট হবে না। তাহলে সেই জিনিসটা থেকে বাঁচার এটা খুব সোজা উপায় যে প্রোটোটাইপিং মডেল ইউজ কর। প্রোটোটাইপটা তুই ইউজ করে দেখিয়ে দিলি কাস্টমারকে, কাস্টমার সেটাকে অ্যাপ্রুভ করে দিলে তো খুব ভালো কথা, তাহলে সেটার উপরেই কাজ শুরু করলাম। আর আদারওয়াইজ যদি কাস্টমারের অন্য কোনো মতামত থাকে তাহলে সেটাও নিতে পারলাম, বা অন্য কোনো কিছু ধর সাজেশন দিল সেটাও নিতে পারলাম। তাহলে প্রোটোটাইপিং মডেলের এইটা হচ্ছে সবথেকে সুবিধা। বুঝে গেল তাহলে সুবিধাটা প্রোটোটাইপিং মডেলের কেন কাজ করব আমরা। আচ্ছা, তাহলে এবার স্টেপ বাই স্টেপে আমি দেখাচ্ছি যে প্রোটোটাইপিং মডেলটা কীভাবে, বা মডেলে কীভাবে অ্যাকচুয়ালি কাজটা হয়। আচ্ছা, সেটা আমি ধর নেক্সট ভিডিওতে বানাচ্ছি।